মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে যে ট্যারম যুদ্ধ তিনি শুরু করেছেন গত প্রায় 1 বছর ধরে, তার সেই যুদ্ধ একটা বড় ধরনের ধাক্কা খেল বলে মনে হয়। আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ এক রায়ে ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর যে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছেন, সেই ট্যারিফগুলো অবৈধ। তিনি সেগুলো আরোপ করেছেন তার যে এখতিয়ার প্রেসিডেন্ট হিসাবে, এখতিয়ার বহির্ভূতভাবে তিনি সেই সব ট্যারিফ আরোপ করেছেন এবং এই ট্যারিফ আনকনস্টিটিউশনাল। দর্শক, আমেরিকার সর্বোচ্চ আদালতের এই রায়ে সারা বিশ্বে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে। আমরা কানাডাতেও দেখেছি, কানাডার গভর্নমেন্ট লেভেল থেকে একটা রিয়াকশান হয়েছে, বিজনেস কমিউনিটি রিয়াকশান জানিয়েছেন, সাধারণ মানুষের মনেও এক ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং অনেকের মনে হয়েছে তাহলে কি আমরা ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ নিয়ে ট্যারম যুদ্ধ, তার যে ট্যারিফ আগ্রাসন, সেই আগ্রাসন থেকে কি আমরা রেহাই পেতে যাচ্ছি, বা আমরা কি আসলে রেহাই পেয়ে গেলাম? ক্যানাডিয়ান বিজনেস লিডার্সরা, এমনকি গভর্নমেন্টও, ইনক্লুডিং অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড, প্রত্যেকেই অবশ্য সতর্ক করে দিয়েছেন যে না, ডোনাল্ড ট্রাম্প যেমন আনপ্রেডিক্টেবল, তার অল দ্য স্টেপস, তিনি যেসব পদক্ষেপ নেন, ঠিক সেই সব পদক্ষেপের মতো তার মতো এই ট্যারিফের বিষয়টিও আনপ্রেডিক্টেবল। তাহলে সামনে কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু কিঞ্চিত আমার ভাবনাগুলো, ধারণাগুলো বা যেসব তথ্য উপাত্ত আমার হাতে আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই ভিডিওটি রেকর্ড করছি এখন 20শে ফেব্রুয়ারি সন্ধ্যা। আপনারা যারা পরে এই ভিডিওটি দেখবেন তাদের কনটেক্সটটা বোঝার সুবিধার্থে আমি এখন এই ডেটগুলো, মানে কখন ভিডিওটি রেকর্ড করছি বা রিলিজ করছি, সেই টাইমটা, মানে ডেটটা উল্লেখ করে দিচ্ছি। আমরা যদি একটু তাকাই যে আদালত কেন, কিসের ভিত্তিতে, কোন লজিকে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফটাকে অবৈধ ঘোষণা করলো, সেটি বুঝবার জন্য আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফটি আরোপ করেছিলেন 1977 সালের একটি আইন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটিকে বলা হয় ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, সংক্ষেপে IEEPA। এই যে IEEPA কিংবা ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট 1977 সালের যে আইনটি, এই আইনটি আসলে কি বলা হয়েছে? এই আইনটি ইউএস কমান্ডার ইন চিফ, প্রেসিডেন্টকে না কিন্তু, বাট পদাধিকার বলে প্রেসিডেন্ট অবশ্য কমান্ডার ইন চিফ, ইউএস কমান্ডার ইন চিফকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়, যে ক্ষমতা বলে তিনি ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন এবং তিনি এক্সট্রা অর্ডিনারি পদক্ষেপ নিতে পারেন টু রেস্ট্রিক্ট ইম্পোর্ট। মানে তাকে এরকম একটা, এই আইনে কমান্ডার ইন চিফকে একটা ক্ষমতা দেওয়া হয় যে তিনি তার রাষ্ট্রে, তার সারা দেশে ইমার্জেন্সি, একটা জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এবং সেই জরুরি অবস্থার ঘোষণার সঙ্গে সঙ্গে একই সঙ্গে তিনি যেগুলোকে মনে করেন যে তাকে একটা অস্বাভাবিক, এক্সট্রা অর্ডিনারি একটা পাওয়ার দেওয়া হয় টু কন্ট্রোল ইম্পোর্ট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই রাষ্ট্রটি যেসব প্রোডাক্ট ইম্পোর্ট করে সেগুলোকে লিমিট করে দেওয়ার জন্য, সেটিকে নিয়ন্ত্রণ করার একটি ক্ষমতা দেওয়া হয়। এখন সেই নিয়ন্ত্রণ কিংবা রেগুলেট কিভাবে তিনি করবেন, সেগুলো কিছু গাইডলাইন সেখানে দেওয়া আছে এবং এটি কিন্তু পুরো যে আইনটা, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, তার একটি অংশ, সেই অংশটুকে খুঁজে বের করে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছেন। তিনি আসলে প্রথম এটি ব্যবহার করেছিলেন কানাডার সঙ্গে তার যে একটি সমস্যা তৈরি হয়, বিশেষ করে তিনি বলছিলেন যে কানাডা থেকে বিভিন্ন ড্রাগ আমেরিকাতে ঢুকে যায়, কানাডা থেকে ইলিগালি বিভিন্ন লোক এসে এখানে যারা অ্যাসাইলাম সিক করে কিংবা অবৈধভাবে লোক আমেরিকাতে ঢুকে সেখানে গিয়ে আবার অ্যাসাইলাম সিক করে। সো এটা বন্ধ করার জন্য কানাডার সঙ্গে তার যে একটা মতদ্বৈততা শুরু হয়েছিল, তারই অংশ হিসাবে একটা পানিটিভ অ্যাকশন, শাস্তি দেওয়ার জন্য তিনি এটি করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনি এটি আসলে ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তিনি এটি আরোপ করে দেন। এখন সারা বিশ্বে কানাডার সঙ্গে ঠিক আছে, তিনি বলছেন যে এখান থেকে বর্ডার ক্রস করে ফ্যান্টানিল চলে আসে এবং ফ্যান্টানিল খেয়ে আমেরিকার প্রচুর লোক মারা যাচ্ছে। সো সেইটাকে এক ধরনের একটা গ্রাউন্ড তিনি দিতে পেরেছেন যে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ফর দ্য কান্ট্রি। কিন্তু সারা বিশ্বকে তিনি কিভাবে সেই ইমার্জেন্সির মধ্যে ফেলে দিলেন?
তখন তিনি বললেন যে আসলে যে এই যে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকা বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করে, এতে ওইসব দেশের সঙ্গে যে একটা বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, এই বাণিজ্য ঘাটতির ফলে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে আমেরিকাতে। কাজেই এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তিনি শক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট, তিনি যেটিকে ইমার্জেন্সি বলবেন সেটিই তো ইমার্জেন্সি হয়ে যায়। কিছুই করার ছিল না, নানা দেশ দৌড়ে তার কাছে ছুটে গেছে কোনো ধরনের নেগোসিয়েশন করার জন্য, তার চুক্তিতে স্বাক্ষর করার জন্য। আমার বাংলাদেশও সেখানে স্বাক্ষর করেছে। মানে বাংলাদেশ অবশ্য নির্বাচনের মাত্র 3 দিন আগে সেখানে গিয়ে স্বাক্ষর করেছে। যাই হোক, কানাডা ডিফারেন্টলি এটাকে অ্যাপ্রোচ করেছে। তবে কানাডার জন্য একটি বিষয় ছিল যে কানাডা, আমেরিকা, মেক্সিকোর মধ্যে যেহেতু একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, ফলে কানাডার ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ছিল সেই ফ্রি ট্রেডের আওতার, সেই তার যে ইমার্জেন্সি যেই ট্যারিফ তিনি আরোপ করেছেন, রেসিপ্রোকাল ট্যারিফ, সেই ট্যারিফের বাইরে। কিন্তু পরবর্তীতে তিনি আবার আলাদা করে সেক্টর ওয়াইজ বেশ কতগুলা প্রোডাক্টের উপর তিনি ট্যারিফ আরোপ করেছেন। ফলে এখন যখন আদালত তার এই ট্যারিফ আরোপের ঘোষণাটিকে বাতিল করে দিল, অবৈধ ঘোষণা করলো, তাতে অবশ্য বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশের, যেসব দেশে এই ট্যারিফটি রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়েছিল, সেগুলো অবৈধ হয়ে গেল। যেমন বাংলাদেশ এখন বলতে পারে যে, ও, তোমার এই যে যেই আইনে তুমি আমার উপর ট্যারিফ আরোপ করেছিলে সেটা তো বাতিল হয়ে গেছে, সো হোয়াই শুড আই কমপ্লাই দ্য এগ্রিমেন্ট। কিন্তু কানাডার ক্ষেত্রে প্রবলেম হলো, কানাডা এই চুক্তিতে খুব বেশি যে পড়েছিল তা না, মোস্ট অফ দ্য কেসেস পড়ে নাই। কিন্তু কানাডা আলাদাভাবে, কানাডার বেশ গুরুত্বপূর্ণ কতগুলো প্রোডাক্টের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ট্যারিফ আরোপ করেছিল। তার মধ্যে স্টিলস একটা খুবই ভাইটাল প্রোডাক্ট, এক্সপোর্ট প্রোডাক্ট কানাডার, অ্যালুমিনিয়াম, O2, লাম্বার, ডিফারেন্ট ফরেস্ট প্রোডাক্ট, সেই সব যে প্রোডাক্টের উপর আলাদা করে যেই সেক্টরাল ট্যারিফ আরোপ করা হয়েছিল সেগুলো আসলে থেকে গেছে। ফলে এই যে আদালতের রায়ে, মানে যেই রেসিপ্রোকাল ট্যারিফ যেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেটি কিন্তু সেই অর্থে কানাডার জন্য খুব বেশি যে একটা সুখবর সেটুকু সেভাবে ভাববার কোনো সুযোগ দেখা যাচ্ছে না। কারণ ওই তার যে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট স্টিল, অ্যালুমিনিয়াম, O2, লাম্বার, সেগুলোর উপর যে আলাদা করে ট্যারিফগুলো আরোপ করা হয়েছিল সেই ট্যারিফগুলো থেকে গেছে। এখন অন্যান্য দেশের ক্ষেত্রে অবশ্য ফর নাও তারা বলতে পারে যে হ্যাঁ, তোমার তো যেই আইনে তুমি করেছিলে সেটাকে, তোমার সিদ্ধান্তটাকে অবৈধ করে দিয়েছে তোমার দেশের হাইয়েস্ট কোর্ট, সো আমাদের উপর তো এই ট্যারিফ আর এখন প্রযোজ্য না। দ্যাটস রাইট। কিন্তু তার পরপরই ডোনাল্ড ট্রাম্প যেটি করলেন, আমি শুরুতে যে কথা বলছিলাম যে ক্যানাডিয়ান রিয়াকশনটা ছিল এরকম যে ডোনাল্ড ট্রাম্প একটা আনপ্রেডিক্টেবল পারসন, কাজেই তিনি কি করবেন সেটি মানে আদালতের সিদ্ধান্ত কিংবা অন্য কোনো সিদ্ধান্ত দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না। তিনি তার পরপরই প্রেস কনফারেন্সে আদালতকে একেবারে ধুয়ে দিলেন। তিনি সেটি বরাবরই করেন। তিনি বলছেন যে আমেরিকার আদালতের কোনো কোনো বিচারক, মানে এই যে 6-3 বা মানে একটা ডিভাইডেড রুল ছিল, কিছু বিচারক এর পক্ষেও রায় দিয়েছেন, আবার মেজরিটি বিপক্ষে রায় দিয়েছেন। ফলে যারা বিপক্ষে, তার সিদ্ধান্তের বিপক্ষে রায় দিয়েছেন, তিনি বলছেন যে তারা বিদেশিদের স্বার্থ সংরক্ষণ করছেন। তিনি খুব লজ্জা পাচ্ছেন ওইসব বিচারকদের জন্য। যাই হোক, এখন এই যে বিচারকরা যে রায়টি বাতিল করে দিল, তারপর তিনি প্রেস কনফারেন্স করে আবার হুমকি দিলেন যে ওয়েল, আদালত এটি বাতিল করে দিয়েছে, ঠিক আছে, আমি ডিফারেন্ট লেজিসলেটিভ পিচ, অন্য যে আইনি অস্ত্র আমার হাতে আছে আমি সেগুলো ব্যবহার করব। সেগুলো ব্যবহার করে আমি আমার এই ট্যারিফ আরোপ করব। ট্যারিফ থেকে আমি পিছু হটবো না, ট্যারিফ থেকে তোমাদেরকে রেহাই দেওয়া হবে না, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন তার পরপরই। এখন তার হাতে যে নতুন অস্ত্র, সেই অস্ত্রগুলো কী দর্শক? সেখানে দুটি অস্ত্রের কথা তিনি এমনিতে বলছেন যে আমি গ্লোবাল ট্যারিফ ইম্পোজ করে দেবো 10%, সকল দেশের উপর নির্বিচারে 10% ট্যারিফ। আমেরিকাতে কোনো প্রোডাক্ট পাঠাতে হলে 10% ট্যারিফ দিতে হবে, এটি তিনি আরোপ করবেন, সেটি তিনি ঘোষণা করেছেন। এখন এই যে তিনি 10% ট্যারিফ ঘোষণা করবেন, সেটি তিনি কোন আইনে করবেন? তার হাতে এখন আসলে দুটি আইন আছে, যেটা এক্সপার্টরা বলছেন, এবং আমিও খোঁজ খবর করে দেখলাম যে তার হাতে একটা আছে যে সেকশন 122 অফ দ্য ট্রেড অ্যাক্ট। ট্রেড অ্যাক্ট বলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনটি আছে, তার 122 ধারায়, এটা আসলে একদম প্রেসিডেন্ট পর্যন্ত যেতে হয় না, কমার্স সেক্রেটারি মানে বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় বা তাদের যে ট্রেড অফিস আছে
তারা এটি করতে পারে, তারা 15% পর্যন্ত ট্যারিফ আরোপ করতে পারে কোনো প্রোডাক্টের উপর। কিন্তু সেটার আবার সেই পাওয়ারটা একেবারে তিনি আগে যেটি করেছিলেন ইমার্জেন্সি অ্যাক্ট করে, ফলে ফর গুড, মানে চিরকালের জন্যে, ঠিক এটার ক্ষমতাটা অত ওয়াইড না। তার এই যে সেকশন 122 অফ দ্য ট্রেড অ্যাক্ট এর আওতায় তিনি যেটি করতে পারেন সেটি হাইয়েস্ট, তার ক্যাপাসিটি হচ্ছে 15% পর্যন্ত। তিনি 10% বলেছেন, 15% পর্যন্ত ট্যারিফ তিনি আরোপ করতে পারেন। কিন্তু 150 দিনের মধ্যে তিনি এটা, হি ক্যান ডু ইট ফর 150 ডেজ। এই 150 দিনের মধ্যে তার আবার কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগবে টু এক্সটেন্ড ফার্দার, যে 150 দিনের পরে এটি বহাল থাকবে কি থাকবে না, সেটি যদি কংগ্রেস অ্যাপ্রুভ করে তাহলে বহাল থাকবে, আর কংগ্রেস যদি অ্যাপ্রুভ না করে তাহলে বহাল থাকবে না। এখন কংগ্রেস পর্যন্ত যেতে হলে তো তার অনেক কিছুই আর পাস হয় না, সেখানে গিয়ে বাধাগ্রস্ত হয়। ফলে এই যে 10% আরোপ করার একটা হুমকি তিনি দিয়েছেন, সেটি নিয়ে খুব বেশি আমি দেখলাম যে আমাদের বিজনেস কমিউনিটি, কানাডিয়ান বিজনেস কমিউনিটি খুব বেশি তারা চিন্তিত হচ্ছে না। আবার তার হাতে আরেকটি ব্যাপার আছে, 232 অফ দ্য ইউএস ট্রেড এক্সপানশন অ্যাক্ট, 1962 সালের এই যে ইউএস ট্রেড এক্সপানশন অ্যাক্ট বলে আরেকটা যে আইন আছে, সেটি হচ্ছে আবার একটু ডেঞ্জারাস, কারণ সেটি সেক্টরাল, খাত ভিত্তিক ট্যারিফ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেটিও কমার্স মিনিস্ট্রিকে বা ট্রেড সেক্রেটারি, কমার্স সেক্রেটারি সেই লেভেলে তারা এটি করতে পারেন। কিন্তু তারও কিছু প্রসিডিউর আছে। তিনি জাস্ট এখন যেমন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটা গভীর রাতে পোস্ট দিয়ে বলে দিলেন যে অমুক দেশের উপর এত পার্সেন্ট, অমুক প্রোডাক্টের উপর এত পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হলো, সেটি তিনি করতে পারেন না। এই দুটির কোনোটিতে তার ওই ক্যাপাসিটিটা নাই যে সোশ্যাল মিডিয়াতে জাস্ট পোস্ট দিয়ে তিনি জানিয়ে দেবেন যে হ্যাঁ তোমার মাথার উপরে তো ট্যারিফ বসিয়ে দিলাম। যেটা 232 অফ দ্য ইউএস ট্রেড এক্সপানশন অ্যাক্ট, সেটার ক্ষেত্রে করতে হবে যে আগে ইউএস যে ট্রেড ডিপার্টমেন্ট আছে, ট্রেড ডিপার্টমেন্টকে তার কিছু প্রোডাক্ট রেডি করতে হবে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টগুলোর উপর সেক্টরাল ট্যারিফ আরোপ করব। তারপর তাকে একটা ইনভেস্টিগেশন করতে হবে, তাকে জাস্টিফাই করতে হবে যে কী কারণে তিনি এই প্রোডাক্টগুলোর উপর ইউএস কমার্স ডিপার্টমেন্ট বা ট্রেড ডিপার্টমেন্ট ট্যারিফ আরোপ করতে চায়, তাকে জাস্টিফাই করতে হবে। এই যে ইনভেস্টিগেশন এবং এটাকে জাস্টিফিকেশন করা, সেটা তার মধ্যে আবার পাবলিক অপিনিয়ন নেওয়া, বিভিন্ন মহলের মতামত নেওয়া, একটা লেন্দি প্রসিডিউর। এই লেন্দি প্রসিডিউরটা যেহেতু একটা লম্বা সময় লাগে, ততক্ষণে যেসব দেশকে বিবেচনা নেওয়া হয়, যেসব প্রোডাক্টকে বিবেচনা নেওয়া হয়, তারা নেগোসিয়েশন করার সুযোগ পায়, তারা নিজেদের প্রস্তুতি গ্রহণেরও সুযোগ পায়। ফলে এটাকে আর অত বেশি মানে হার্মফুল হিসাবে ভাবা হচ্ছে না। বাট অফকোর্স যখন ইম্পোজ হয়ে যায় তখন তো অবশ্যই সেটা হার্মফুল। এবং এই ক্ষেত্রে কানাডিয়ান বিজনেস পিপল তারা একটু ওরিড আছে 232 নিয়ে। ইতিমধ্যে যদিও তাদের যেই স্টিলস, অ্যালুমিনিয়াম, অটো বা লাম্বার, সেগুলোর উপর যে ট্যারিফটা আছে সেটা আসলে 232 এর আওতায় আছে। এখন এই 232 আওতায় বেসিক্যালি কানাডার বেশ কয়েকটি প্রভিন্স, নোভাস্কোশিয়ার প্রায় একটা 39% ইম্পোর্ট ইউএসের উপর ডিপেন্ডেন্ট, ম্যানিটোবা তার 29%, ব্রিটিশ কলাম্বিয়ার 27%, অন্টারিও 24%। মূলত এই 4টা প্রভিন্সের ইম্পোর্ট হ্যাভিলি ডিপেন্ডেন্ট অন ইউএস মার্কেট। সো এই যে সেক্টরাল 232 এর যেই ট্যারিফটা, সেইটা যদি ফাইনালি অ্যাপ্লাই করা হয় তাহলে এই 4টা প্রভিন্সের বিভিন্ন রকমের প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হবে, সেটা ইম্প্যাক্টেড হবে। বাট যেহেতু একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, ফলে গভর্নমেন্ট, বিজনেস পিপল তারা মনে করছে যে তারা হয়তো বাই দিস টাইম নেগোসিয়েশন কিংবা যে কোনোভাবেই এটিকে এক ধরনের তারা প্রোটেক্টিভ মেজার্স তারা নিতে পারবেন। ফলে দর্শক যে বিষয়টি দাঁড়ালো যে আদালত যেই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফের সিদ্ধান্তটিকে অবৈধ ঘোষণা করে দিয়েছে, সেটি আসলে কানাডার উপর খুব বেশি যে ইম্প্যাক্ট করছে তা না। কারণ কানাডার এক হচ্ছে যে ট্রেড এগ্রিমেন্টের আওতায় যেই সব প্রোডাক্টগুলো ফ্রি ট্যাক্সের ফ্যাসিলিটিস পায় সেটা তো সে জায়গায় আছে, কিন্তু সেক্টরাল ট্যারিফের আওতায় যে গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলোর উপর ট্যারিফ আরোপ করে রাখা হয়েছে সেটি কিন্তু আবার এই অবৈধ আদেশের মধ্যে পড়ে নাই। ফলে সেই ট্যারিফগুলো বহাল থাকছে। হ্যাঁ, শুধু সামনের দিকগুলো নিয়ে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল, ক্যানাডিয়ান অ্যাসেসমেন্ট তারা তাকে এভাবে অ্যাসেস করে, ফলে সামনের দিনগুলোতে আসলে তিনি আর কি করবেন, কোন দিকে হাত দিবেন, নতুন কি অস্ত্র খুঁজে বের করবেন, সেটি নিয়ে কানাডার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে।
দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।